প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি, রয়েছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত। একটা বিষয় বেশ আলোচিত হচ্ছে। গতকাল আপনারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন, সেটা হলো যে সামরিক ও প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের মিরসরায় যে ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপন করবে সরকার। মিরসরায় বাতিল হওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবিত জায়গায় এই সামরিক অর্থনৈতিক অঞ্চল করা হবে। এবং এই সংবাদ সম্মেলনে যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের, যেটা বেজা নামে পরিচিত, নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন যে সেখানে 850 একর খালি জায়গাকে আমরা চিহ্নিত করেছি। জায়গাটি গত বছরের জুন মাস পর্যন্ত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রস্তাবিত ছিল, যা পরে বাতিল হয়ে গেছে। সেটিকে এখন বেজার মাস্টার প্ল্যান সামরিক অর্থনৈতিক অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, তো এই প্রসঙ্গে আমরা আনলাম এই কারণে যে এটি আসলে আমাদের দেশে একেবারে নতুন একটা উদ্যোগ। এখন প্রশ্ন হলো যে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল হওয়ার পর সেখানে সামরিক অর্থনৈতিক অঞ্চল করার সিদ্ধান্ত, এটা কি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে করা হচ্ছে নাকি কৌশলগত একটা বার্তা হিসাবে করা হচ্ছে? আমি মনে করি যে এটা মূলত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই এই চিন্তাভাবনা। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই চিন্তাভাবনা কেন? আপনি যদি আমাদের রপ্তানি পণ্য দেখেন, আমরা কিন্তু মাত্র একটা পণ্যের উপর নির্ভরশীল। একটা পণ্য থেকেই আমাদের রপ্তানি আয়ের মেজর অংশ আসে, 85% আসে। কোনো কারণে যদি আপনার এই পণ্যতে আমরা প্রতিযোগিতার সক্ষমতা হারাই, বা এই পণ্য রপ্তানিতে ব্যাহত হয়, বা এই পণ্যের যে কাঁচামাল তার দাম বেড়ে যায়, তাহলে আমাদের যে লক্ষ লক্ষ শ্রমিক, তাদের কি হবে, বা আমাদের জাতীয় অর্থনীতিরই কি হবে? অর্থনীতি হুমকির মুখে পড়বে রীতিমতো। সো এইটা আপনি অতীতে অন্যান্য অনেক দেশের ক্ষেত্রেও যদি আপনি দেখবেন যে যারা শুধুমাত্র একটা পণ্যের উপর নির্ভরশীল, তারা কিন্তু অনেক সময় বিপদগ্রস্ত থাকে। আপনি যদি ভেনেজুয়েলার দিকে দেখেন, তারা শুধুমাত্র তেলের উপর নির্ভরশীল, এবং এই তাদের তেলের সাপ্লাইটা যখন বন্ধ করে দেওয়া হয়, তখন তারা বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও কিন্তু তারা আসলে সেই অর্থে ধনী দেশ হতে পারেনি কখনো। সো আমাদের দেশে অতীতেও যখন ইকোনমিক ইস্যুগুলো আলোচনায় এসেছে, একটা কথা বারবার বলা হয়েছে, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা। আমাদের শিল্পপণ্য বাড়াতে হবে, রপ্তানিযোগ্য শিল্পপণ্য বাড়াতে হবে। তো রপ্তানিযোগ্য শিল্পপণ্য যদি আপনি বাড়াতে চান, তো এই মুহূর্তে আমাদের কৃষিপণ্য এবং গার্মেন্টসের বাইরে আর কি কি আছে, ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি আছে, সেদিকে আপনার নজর দিতে হবে। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে আপনার এই যে সামরিক যে সরঞ্জাম তৈরির যে একটা বাজার, এটা আপনার এই বাজারটা তো বাড়ছে। এমন না যে পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ থেমে গেছে বা এই বিষয়ে বাজার অব্যাহত আছে এবং ঊর্ধ্বগতি। এবং এটা এই যে সামরিক সরঞ্জাম তৈরি করা প্রয়োজন, কিছু কিছু ক্ষেত্রে তো এটা আমাদের নিজেদের প্রয়োজনীয়, আপনার আমাদের নিজেদের জন্য প্রয়োজন। আমরা যদি আমাদের আমদানি না করে যদি আমরা নিজেরা আমাদের প্রয়োজনীয় সামরিক সরঞ্জামগুলো তৈরি করতে পারি, তাহলে আমাদের এখানেও অর্থনৈতিক সাশ্রয়ের একটা সম্ভাবনা আছে। পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বে আপনি দেখেন যে এখন যে আপনার ড্রোন শিল্প, খুব এটা সামরিক বেসামরিক দুই ক্ষেত্রেই আসলে ড্রোন শিল্প কিন্তু বিকাশমান। বাংলাদেশে যদি ড্রোন উৎপাদন করা যায়, তাহলে এটা একই সাথে যেমন এটা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে, পাশাপাশি আমাদের জাতীয় অর্থনীতিতেও এটার একটা অবদান রাখতে, আমদানি করতে হবে। রাইট। আর আপনি দেখেন এই প্রোডাক্টগুলো, এগুলো হাই এন্ডেড প্রোডাক্ট। হাই এন্ডেড প্রোডাক্টের সুবিধা হচ্ছে আপনি আপনার অল্প পরিমাণ পণ্য রপ্তানি করেও বেশি পরিমাণ আপনার আয় করা সম্ভব যদি আপনি করেন। সে আপনি একটা যদি জাস্ট তর্কের খাতিরে উদাহরণটা দিচ্ছি, যদি আপনি একটা জেট প্লেন রপ্তানি করতে পারেন, সেটা আপনি একটা গার্মেন্টসের কনসাইনমেন্ট, বড় কনসাইনমেন্ট রপ্তানি করে যে আয় করবেন, তার চেয়ে একটা জেট প্লেন রপ্তানি করতে পারলে অনেক বেশি আয় করতে পারবেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে, বা সরকারও দেখেছে যে যদি এখানে সামরিক সরঞ্জাম উৎপাদনের জন্য একটা কারখানা গড়ে তোলা যায়, আয়োজন করা যায়, এখানে যদি জায়গা থাকে, তাহলে বাংলাদেশের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আর আরেকটা বিষয় কিন্তু এখানে আপনাকে জানতে চাইবো, সেটা হলো যে এই যে সামরিক অর্থনৈতিক অঞ্চল এটা করা হলো, এটা কি পুরোপুরি রাষ্ট্রীয় উদ্যোগ হবে নাকি বিদেশি বিনিয়োগ করবে? না, দুটোই হতে পারে। আপনি যদি কিছুদিন আগে আপনাকে আমি একটা উদাহরণ দিই, আমাদের বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা, উনি আমাদের একটা
মেশিন টুলস ফ্যাক্টরিতে গিয়েছিলেন সম্ভবত, যেখানে গুলি বা অন্যান্য গাজীপুরে যেটা হ্যাঁ উৎপাদন হয়, এবং সেখানে গিয়ে উনি দেখেছেন যে তারা আসলে ফার্নিচার উৎপাদন করছেন। হ্যাঁ সো যাদের উৎপাদন করার কথা সামরিক সরঞ্জাম, তারা ফার্নিচার উৎপাদন করছে বিকজ সামরিক সরঞ্জাম উৎপাদনের যে সক্ষমতা, সেই বা টেকনোলজি কোনোটাই নেই। টেকনোলজিও আপনার তারা টেকনোলজিটা আসছে বাংলাদেশে আসেওনি, বা এই টেকনোলজি ব্যবহারের যে দক্ষতা সেটা অর্জন করেনি, সেই জন্য তারা তাদের জনবল দিয়ে ফার্নিচার উৎপাদন করছে। এটা একটা মানে হিউজ ওয়েস্ট অফ রিসোর্সেস। নিঃসন্দেহে আপনার যদি হিউম্যান রিসোর্সের ওয়েস্ট বলেন, সেটাও এটা একটা বিশাল অপচয়। এখন আপনার যদি সম্ভাবনা থাকে এবং আপনি যদি এই প্রযুক্তিটা আনতে পারেন, তাহলে আমাদের দেশে, আমাদের তো একটা মূল সম্পদ হচ্ছে হিউম্যান রিসোর্সেস। আমরা যদি এই হিউম্যান রিসোর্সটা কাজে লাগাতে পারি এবং আমরা যদি প্রয়োজনীয় প্রযুক্তির বাংলাদেশে এনে এখানে যদি কোনো কিছু ম্যানুফ্যাকচার করার সুযোগ থাকে, তাহলে আমরা মনে করি যে এটা অর্থনীতির বিশাল একটা আমাদের সম্ভাবনা নিজস্ব দাঁড় করিয়ে বিনিয়োগে দেবে। কি সেটা সম্ভব হবে? সেটা বিদেশি বিনিয়োগ তো লাগবে। আপনি যদি আমাদের মানে প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রেও দেখেন, আপনি দেখেন যে পাকিস্তান, চীনের বিনিয়োগ আছে, চীনের বিনিয়োগ যৌথ আছে, বিনিয়োগ আছে, বাংলাদেশেও সেই বিনিয়োগ আসতে পারে যদি আচ্ছা। বাংলাদেশ সেই ক্ষেত্রে আপনার তার সম্ভাবনাটা দেখাতে পারে। কিন্তু জি জি প্রথমত হচ্ছে শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে। আপনি যদি শুরুই না করেন, তাহলে আপনার বিনিয়োগকারী আকৃষ্ট হবে কিভাবে? শুরু করার পর তো কিছু ট্রায়াল অ্যান্ড এররও এখানে থাকবে, তারপরে বিনিয়োগকারী আকৃষ্ট হবে। বিনিয়োগ যদি আসে এখানে, আমরা মনে করি যে এটা বাংলাদেশের জন্য একটা সম্ভাবনাময় শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার হতে পারে। জি, জয়নাল আবেদীন শিশির, আসলে এই সামরিক অর্থনৈতিক অঞ্চল, আজাদ মজুমদার একটা অর্থনৈতিক দিকের কথা বললেন, এটা ঠিক আছে, পুরোপুরি ঠিক রয়েছে, এবং সেখানে যৌথ উদ্যোগের কথা বলেছেন, একটা উদাহরণ দিয়েছেন পাকিস্তান, যেখানে চীনের তারা যৌথ উদ্যোগে কাজ করে, এটাও ঠিক রয়েছে। এখানে কিন্তু কেউ কেউ কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক কালকে যখন ওনারা এই বিষয়টা প্রকাশ করেন, কেউ কেউ মন্তব্য করেছেন যে আসলে এটা কিন্তু এটা আলাদা গুরুত্ব রয়েছে, সেটা হলো সামরিক গুরুত্ব কিন্তু রয়েছে বড় ধরনের। আপনি গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি তো নিরাপত্তা বিশ্লেষক না, একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেভাবে দেখি, এটা আসলে বাংলাদেশের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমরা প্রতিনিয়ত আমরা যে নিরাপত্তার যে ঘাটতি আমরা বাংলাদেশে দেখি বা ঝুঁকি দেখি আমাদের উপরে, এটা আসলে আমরা আমাদের ভৌগোলিক স্ট্রাকচারের কারণে, মানে আপনার রাষ্ট্রের উপরে সুভরিয়েন্টিতে পুরোপুরি আমরা কনফিডেন্স পাচ্ছি না। কারণ আপনি যদি এখন অনেকে বলে 3 দিকে ঘেরা বাংলাদেশ, আসলে তো চতুর্দিকেই ঘেরা। ভারত তো আসলে আমাদের সমুদ্র, তো তারা আমাদের উপরে অনেক বেশি মানে আপনার খবরদারি করে, ওই দিকটিও আছে। তো আমরা যদি আসলে এখানে সামরিকভাবে শক্তিশালী না হই, তাহলে আমাদের মর্যাদার সাথে যে একটা প্রতিবেশী হিসেবে আমরা বসবাস, সেটাও কিন্তু আমাদের নিশ্চিত হয় না। আমাদের এখানে যে ধরুন আপনার রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সব কিছু কিন্তু এখানে এখন সামরিকভাবেই কিন্তু আপনার অনেক কিছুই নির্ভর করে। কারণ আপনার যখন প্রতিবেশী দেশ থেকে বা আশেপাশের দেশ থেকে আপনি সামরিক হুমকি আপনি লক্ষ্য করেন, তাহলে তো আসলে আপনার সামরিক সক্ষমতা বাড়ানোই লাগবে। আর এটা যদি আপনি না বাড়ান, তাহলে ন্যাশন হিসেবে তো আপনার ওই মেজাজে গ্রো করবে না। মানে সবসময় আপনি কিন্তু সাবলডন একটা মনোভাব নিয়ে কিন্তু এখানে বসবাস করবেন, এবং আপনি কিন্তু এখানে আসলে আপনার যে বিকাশটা, মানসিক বিকাশটা, সেটাও হবে না। আমি বিশ্বাস করি বাংলাদেশের এই যে উদ্যোগটা নিয়েছে, এটা আরও বড় করে যদি নেওয়া যেত আরও ভালো হতো, অনেক আগে নিলে ভালো হতো। এবং আমাদের পাশাপাশি আজাদ ভাই তো বললেনই, এখানে যদি তার্কি, পাকিস্তান, চীন, বা এখানে যদি আমাদের ওয়েস্ট ব্লককেও যদি এখানে এনগেজ করা যৌথ যায়, বিনিয়োগ, হ্যাঁ করা যায়, এখানে আমাদের নিরাপত্তার জন্য ভালো হবে। অর্থনৈতিক দিক থেকে ভাই বললোই, নিরাপত্তাটাই আগে, আমরা রাজনৈতিক কর্মীরা নিরাপত্তাটাই আগে মানে ফার্স্ট প্রায়োরিটি দিব। কারণ ভারত তো কন্টিনিউয়াসলি বলতেছে তারা আমাদের এখানে অ্যাটাক করবে, সার্জিক্যাল অ্যাটাক করবে, তাদের রাফাইল বিমান আছে, তাদের রাফাইল বিমান আছে, 2টা রাফাল বিমান মারলে নাকি মানে ঢাকা শহরে একটাও নাকি নিতে পারবে না, 2টা মানে অনেক কিছুই বলছে। এবং তাদের যে মানে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সে তো মাঝে মাঝে আকার ইঙ্গিতে অনেক কথাই বলতেছে। তো আমরা তো আকার ইঙ্গিতে তার এই কথা বলার সাহসটুকু কিন্তু আমরাই দিয়েছি। আমাদের যে সক্ষমতা, সেটা যদি আমরা প্রকাশ করতাম, তাহলে সে আমাদের সাথে আমাদের ব্যাপারে কথা বলতে কিন্তু সে দ্বিধা করে কথা বলতো, এবং সে চিন্তা করতো এর প্রতিক্রিয়াটা এবং কি হতে পারে পরবর্তীতে। কিন্তু এখন তারা কেন আমাদের ব্যাপারে এই ধরনের কথা বলে? মূলত তারা জানে আমাদের এখানে সামরিক সক্ষমতার ঘাটতি রয়েছে। যদি আমরা এখানে সামরিক সক্ষমতা অর্জন করি, তাহলে তারা তাদের যে চাণক্য নীতি, যে প্রতিবেশী যদি তোমার থেকে শক্তিশালী হয়, তার সাথে সম্পর্ক ভালো রাখো, আর যদি দুর্বল হয় তাহলে তাকে চেপে ধরো, এই যে চাণক্য নীতি, ওইটা থেকে কিন্তু তারা ফিরে আসবে। তাহলে আমাদের কি করতে হবে? চাণক্য নীতিকে মানে যদি আমরা বলে পরাজিত না করে যদি অনুসরণ করি, তাহলে তা আমাদের সক্ষমতা অর্জন করা লাগবে। কারণ আমি শক্তিশালী প্রতিবেশী হওয়া লাগবে, তা না হলে সে কিন্তু আমাকে মর্যাদা দিবে না। তো এখানে আমি আর একটা জিনিস বিশ্বাস করি, যে তারা যে তাদের পরমাণু সক্ষমতা নিয়ে বারবার আমাদের উপরে মানে মনস্তাত্ত্বিক একটা নিপীড়ন করে,
এটা যদি এই যে ভাই যেটা বললো যে এই শুরুটা যদি এখান থেকে হয়, এই দেশের মানে এ ভূমির সন্তানেরা এই ভূমি রক্ষার জন্য একদিন না একদিন, হোক 100 বছর পরে হোক 50 বছর পরে হোক, আমরা একদিন পারমাণবিক সক্ষম দেশ মানে হব ইনশাল্লাহ আশা করি। এবং দক্ষিণ এশিয়া বাংলাদেশ একটি শক্তিশালী দেশ হবে সামরিক দিক থেকে। হ্যাঁ, যদিও আমরা মানে জনসংখ্যার দিক থেকে তো পৃথিবীর 8ম বৃহত্তম দেশ, আমরা তো এটা একটা আলাদা গুরুত্ব শুধু আছে কিন্তু। একমাত্র আমরা গরিব রয়েছি, আমাদের পরমাণু বোমা নাই, শুধু একমাত্র পরমাণু বোমা নাই বিধে একটু বেশি গরিব। আর না হলে তো ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে আমাদের তো বড় ধরনের কোনো ব্যবধান নাই, জি। তুলনা নাই। শুধুমাত্র যদি আমরা এই সামরিক সক্ষমতা বলেন, পারমাণবিক সক্ষমতা বলেন, এগুলো অর্জন করতে পারি, তাহলে আমাদের অনেক বেশি আমাদের মানে জি। জাতির যে বিকাশ সেটা বেশি হবে। আজাদ বন্ধু, একটা অন্য প্রসঙ্গে যাই, সেটা হলো গণভোট, হ্যাঁ বা না, এই নিয়ে কিন্তু বিতর্ক চলছে, অস্পষ্টতা রয়েছে। কারণ ফ্যাসিস্ট বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, তারা সবাই একযোগে যদি বলতো যে আমরা হায়ের পক্ষে, এবং তাদের কর্মীদের যদি বলতেন যে আপনারা সবাই হায়ের পক্ষে নামেন, তাহলে এই সংকটটা তৈরি হতো না, কিছুটা হলেও তৈরি হয়েছে। এবং আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই দেখেছেন যে গণভোটের বিরোধিতা করে কেউ কেউ নানান ধরনের প্রশ্ন তুলেছেন যে সরকারে এর পক্ষে নামতে পারে কিনা। এটা কূটতর্ক আসলে মূলত। এবং মূলধারার মিডিয়ার একটি অংশ কিন্তু ইনিয়ে বিনিয়ে হলেও না ভোটের পক্ষে নেমেছেন, এবং তারা বলছে গণভোট নিয়ে সাধারণ মানুষের আগ্রহ নেই, জনগণ গ্রামের মানুষ এটা বুঝে না। আবার অতি চালাক কিছু মিডিয়া রয়েছে যারা একসময় ফ্যাসিস্টের দূষর ছিল, যারা ইদানিং তাদের পক্ষে নেমেছে, যাদেরকে এই মিডিয়াগুলো একসময় খলনায়ক বানিয়েছে। তারা গণভোটের বিষয়টি ব্ল্যাক আউট করে দিচ্ছে। গণভোট বলে যে বাংলাদেশে কিছু আছে, এই বিষয়ে তাদের মিডিয়াতে কোনো খবরই পাবেন না আপনি। এবং তারা কিছুই বলছে না, কিছুই লিখছে না। এটা একটা পলিসি। এই ধরনের অবস্থায় যে আপনারা গণভোটের পক্ষে সারা দেশের মানুষ নেমেছে, যারা ফ্যাসিস্ট বিরোধী, বিশেষ করে তরুণরা, এবং সরকার এ ব্যাপারে ব্যাপক প্রচার চালাচ্ছে। কিন্তু এই যে মিডিয়ার একটা অংশের যে এই ধরনের নেতিবাচক বিষয়, সেটাকে কিভাবে মোকাবেলা করবেন? প্রথমত এটা তো মোটিভেশনের বিষয়। জি। আপনি মোকাবেলা, মিডিয়া তো স্বাধীন, আপনি সরকারের পক্ষ থেকে আপনি তো কোনো কিছু মিডিয়ার উপর চাপিয়ে দিতে পারেন না, বা আমরা দিচ্ছি না। অন্তত জি। বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্ট মিডিয়ার উপর কোনো কিছু চাপিয়ে দেয়নি, মিডিয়াকে তার মতো করে কাজ করতে দিয়েছে। আমরা মিডিয়া মনে করি যে মিডিয়া যদি তার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন না করে, মিডিয়ারও কিন্তু আসলে মিডিয়াকে তো বাজারের উপর টিকে থাকতে হয়। যেহেতু এই দেশের মানুষগুলোই কিন্তু আসলে মিডিয়ার কারো ক্ষেত্রে অডিয়েন্স, কারো ক্ষেত্রে রিডার, তাই না? তো মানুষের যে যে সামগ্রিক চাওয়া, সেই চাওয়াটা যদি মিডিয়া আসলে মূল্য দিতে ব্যর্থ হয়, বা মানুষের যে মনোভাব সেটাকে বুঝতে ব্যর্থ হয়, তাহলে সেই মিডিয়ায় একসময় আস্তে আস্তে হারিয়ে যায়। আপনি যদি দেখেন ইত্তেফাকের কথাটা উদাহরণ হিসেবে বললাম, ইত্তেফাক একসময় খুব প্রতাপশালী বাংলাদেশের একটা সংবাদপত্র ছিল, তাই না? ইত্তেফাকে যদি 4 জন লোক নিয়োগ হতো, তাহলে পুরো ঢাকা শহরের মিডিয়া পাড়ায় একটা মানে রব উঠে যেত যে ইত্তেফাকে লোক নেবে, সাংবাদিক নিয়োগ হবে। তো এখন সেই ইত্তেফাক আপনি যদি রেটিং করেন, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে তারা অনেক পেছনে পড়ে গেছে। সেটার অনেকগুলো কারণ থাকতে পারে, তবে একটা কারণ আমার মনে হয় যে পাঠকের যে রুচি বা পাঠকের মেজাজ মর্জি, তার সাথে তাল মেলাতে পারার ব্যর্থতা। এটা আমি নিজে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি বলছি। তো একইভাবে আমি মনে করি যে এই রকম বিষয়টা অন্য সব মিডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। পাঠকের রুচি পরিবর্তিত হচ্ছে, পাঠকের সংবাদ কনজিউম করার ধরন পরিবর্তিত হচ্ছে, এবং সামগ্রিকভাবে কিছু বিষয়ে দেশে প্রবল জনমত রয়েছে। আপনি যদি সেই প্রবল জনমতটাকে উপেক্ষা করেন, বা আপনি যদি সেই জনমতের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু প্রচার করেন, তাহলে আলটিমেটলি এই জনগণ কিন্তু, বা আপনার যারা অডিয়েন্স বা আপনার যারা রিডার, তারা কিন্তু আপনাকে প্রত্যাখ্যান করে যারা আসলে মানুষের কথা বলে যে এই গণমাধ্যমগুলো, সেই গণমাধ্যমগুলোর দিকে ঝুঁকে পড়বে। সো নিজেকে বাজারে টিকে থাকতে হলেও মিডিয়াকে আসলে যেটা সঠিক সেটার দিকে থাকতে হবে, এবং যেদিকে জনমত সেই দিকেই তাকে আসলে তার অবস্থানটা ব্যক্ত করতে হবে। যেটা কেউ এটা করতে ব্যর্থ হলে আস্তে আস্তে সে নিজেই অন্যদের পাঠকের হৃদয় থেকে বা দর্শকদের দৃষ্টি থেকে সরে যাবে। তো এই জন্য আমরা গণমাধ্যমকে এই বিষয়ে আলাদাভাবে কোনো কিছু চাপ প্রয়োগ করে কোনো কিছু করার পক্ষপাতী না। আমরা মনে করি আমরা মোটিভেট করতে পারি, কারণ আমরা মোটিভেট অলরেডি। তারা তো মোটিভেটেডই না, তারা নায়ের পক্ষে থাকবে। সেটা তারা যদি মোটিভেটেড হয়, তাদের কারো কারো ক্ষেত্রে এটা তাদের
মোটিভেশনটা যদি আমি শুরুতেই বললাম যদি জনমতের বিপক্ষে হয় সেই মোটিভেশনটা আত্মঘাতী হতে পারে তাদের জন্য। কিন্তু আমরা মনে করি যে যেহেতু দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং এই গণ অভ্যুত্থানে আপনি জানেন যে আমাদের প্রচুর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমাদের 20,000 মানুষ আহত হয়েছে, 400-র মতো আমাদের মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছে। তো এরকম একটা গণ অভ্যুত্থান, এতগুলো মানুষ তো মানে কোনো কারণ ছাড়া আপনার রাস্তায় নেমে এভাবে আপনার নিজের জীবনও দেয় না, আহত হয় না, নিজের দৃষ্টিটা চিরতরে হারিয়ে ফেলে না, কোনো একটা কারণ তো আছে। এই মানুষের যে এই যে চাওয়াটা, এই চাওয়াটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন, সমাজ কিন্তু পিছাবে না। সো আমি মনে করি যে এই ক্ষেত্রে মিডিয়াই আসলে তার নিজ উদ্যোগে মানুষের চাওয়াটাকে গুরুত্ব দিয়ে তারা এই প্রচারণার কাজটা করবে। আর কিভাবে করবে এক একজনের ক্ষেত্রে আপনার পার্থক্য, প্রচারের ধরনের পার্থক্য থাকতে পারে, কিন্তু মূলত এই যে সংস্কারের কিছু মিডিয়া প্রচার করছে সংস্কারের দাবি, পরিবর্তনের দাবি, এগুলো তাকে প্রচার করতেই হবে। আর যদি না করে তাহলে আমরা, সরকার তো আমাদের দায়িত্ব আমরা পালন করছি। আমরা গতকালকে আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমরা পরশুদিন একটা ভিডিও মাননীয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে আমরা একটা ভিডিও বার্তা দিয়েছি কিভাবে ভোট দিবেন। এটা কারণ কেউ গণভোটে কিভাবে ভোট দিবেন, গণভোট না পুরো ভোটটাতে, কারণ কারো কারো ক্ষেত্রে একটা কনফিউশন আছে যে 2টা ভোট যেহেতু হবে তাহলে 2বার কি লাইনে দাঁড়াতে হবে নাকি, যে একবার একটা ভোট দিয়ে এসে আবার লাইনে। সেটা তো না। এই কনফিউশনটা দূর করার জন্য আমরা একটা ভিডিও বার্তা আমরা দিয়েছি। আমাদের এই বার্তাটা আজকে পর্যন্ত আপনার 55 লাখ লোক দেখেছে। তো আমরা মনে করি যে আমাদের যে বিশাল জনগোষ্ঠী এটার তাদের কাছে, তাদের একটা বড় অংশের কাছে আমরা এভাবেই পৌঁছাতে পারছি। গতকালকে আমরা আরেকটা ভিডিও বার্তা সরকারের পক্ষ থেকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় তৈরি করে দিয়েছে, যেখানে আমরা দিয়েছি যে বডি অন ক্যামেরা যখন পুলিশের কাছে থাকবে এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করবে। আমি দেখেছি ওটা। সো এইটাও কিন্তু আপনার এই 24 ঘন্টার মধ্যে প্রায় 20 লাখ লোক দেখেছে। আমরা প্রতিদিনই আমরা কিছু না কিছু বার্তা মানুষের কাছে দিচ্ছি। নির্বাচনের আরও এখনো সপ্তাহ 2 বাকি আছে, আরও একটু বেশি হয়তো বাকি আছে। আমরা আশা করছি যে এর মধ্যে আমরা আমাদের আউটরিচটা আমরা আরও অনেক বাড়াতে পারবো, এবং সরকারের দায়িত্বশীলরা তো কাজ করছে এই বিষয়ে। সো মূলধারা গণমাধ্যম যদি কোনো কারণে মোটিভেটেড থেকে এই গণবিরোধী অবস্থানও নেয় কেউ তাতে আমরা মনে করি না যে এতে খুব বড় ধরনের কোনো সমস্যা তৈরি হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবার স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। রয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। জয়নাল আবেদিন শিশির, আপনার দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব বয়ে বলেছেন যে পরাজিত ফেসিবাদী শক্তি এবং যারা নতুন করে ফেসিবাদী শক্তি হিসেবে গড়ে উঠতে চায় তারা গণভোটে না ভোটকে জয়ী করতে এক ধরনের ঐক্যে পৌঁছেছে। আপনার কাছে আমার প্রশ্ন, এরা কারা? এই ঐক্যের সদস্য কে কে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে জিনিসটি এখানে বুঝাতে চেয়েছে সেটা হচ্ছে, আসলে দেখেন আমরা শুরু থেকে বলে আসছি যে পুরাতন ইস্টাবলিশমেন্ট, আওয়ামী লীগ, ইন্ডিয়া, বিএনপি এবং বামপন্থী জাতীয় পার্টি, জাতীয় পার্টি এবং বামপন্থী যে যারা রয়েছে তারা সরাসরি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। আপনি কোনো বামপন্থী দলকে দেখবেন না তারা হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। আপনি আওয়ামী লীগকে দেখবেন নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে, তারা তো স্পষ্টই। আপনি ইন্ডিয়াকে দেখবেন রাষ্ট্র হিসেবে সে না ভোটের পক্ষে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছে। আপনি বিএনপিকে দেখবেন তারা তাদের তৃণমূল সরাসরি নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে এবং মিথ্যাচার করছে। যা যদি আপনি হায়ের পক্ষে দেন খুদার বিরুদ্ধে ভোটটা দিলেন, বিসমিল্লাহর বিরুদ্ধে ভোটটা দিলেন, এভাবে বলছে। তাহলে ওদের বিএনপির যে শীর্ষ নেতৃত্ব বা তাদের যে দলের 2 জন সেক্রেটারি রয়েছেন, চেয়ারম্যান আর মহাসচিব, কাউকে কি বলতে দেখেছেন যে আমরা হায়ের পক্ষে?
স্পষ্ট। দলীয় নেতা কর্মীদেরকে তারা তৃণমূল বলে দিচ্ছে তোমরা ন্যায়ের পক্ষে কথা বলো, আর তারা বলে যে এখন আমরা ন্যায়ের পক্ষে আমরা স্ট্যান্ড নিব না, কি এটা আমাদের পক্ষে যায় না, এটা আমাদের দায়িত্ব না। কিন্তু তাদের নেতা, যাকে আমরা শ্রদ্ধা করি, জিয়াউর রহমান যখন হানা ভোট করলেন এবং নিজের ছবি সহ ব্যালট করলেন, তখন সেটা কি ছিল? এই যে আমরা জানি যারা দ্বিধায় দ্বন্দ্বে থাকবে এই সমস্ত ঘটনায়, তারা একসময় ইতিহাসে ফুটনোট হয়ে যায়, এটাই স্বাভাবিক। কারণ এখানে নিরপেক্ষতা বলে কোনো জায়গা নেই। আপনি সুন্দর একটা আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা আপনাকে জানতে চাচ্ছি, যে যারা ন্যায়ের পক্ষে যাচ্ছে ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলির মধ্যে, তারা কিন্তু একদম ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। আমার প্রশ্ন হলো যে তারা আসলে কি নিজেদের ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে মূল নির্বাচনে? এখানে হাঁকে আমরা ধরছি জুলাই, মানে সত্যি, জি, তাই তো? এটা আমাদের স্ট্যান্ডার্ড। জুলাই কিন্তু নিজেই একটা কিন্তু মানে আপনার স্বনির্ভর জিনিস, এবং জুলাই কিন্তু আপনি আমি জুলাইয়ের পক্ষে না থাকলেও জুলাইয়ের কিন্তু মানে যায় আসে না। জুলাই আমি মনে করি বাংলাদেশের রোডম্যাপ, সরকার যাই করুক, চৌদ্দ আসমান এটা রোডম্যাপ আছে। কারণ এই বিপ্লব যে আমরা সংগঠিত করেছি, আমাদের এত কম শক্তি বলে করেছি বলে আমার মনে হয় না। জুলাইকে যতবারে তারা গলা টিপে হত্যা করতে চাইছে, জুলাই নিজের শক্তিতে কিন্তু উদ্ভাসিত হয়েছে। আপনি দেখেন, সাংগঠনিক রাজনীতি দিয়ে যারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে, তারা তো সংগঠন দিয়ে ক্যাম্পেইন করছে। ধরেন সিপিবি একটা সংগঠন, বিএনপি একটা সংগঠন, আওয়ামী লীগ সংগঠন, প্রধান এস্টাবলিশমেন্ট, তার একটা ইনস্টিটিউশন। এই সংগঠন দিয়ে আসলে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করে বাংলাদেশের জনগণের সাথে পেরে ওঠা সম্ভব না। কিভাবে সম্ভব না আমি আপনাকে বলি। বাংলাদেশে সাংগঠনিক রাজনীতি করে টোটাল পপুলেশনের 2%ও না। যদি আপনি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সবাইকে নিয়ে আসেন, টোটাল পপুলেশনের 2% কিন্তু সাংগঠনিক রাজনীতিটা করে না। তাহলে বাকি ধরেন আমি 5% ধরলাম যে সাংগঠনিক রাজনীতি করে, বাকি 95% মানুষ কিন্তু ভোটার। এখন আপনি এই ভোটাররা কিন্তু আপনার কথা শোনে না। কিভাবে শোনে না? এর প্রমাণ হচ্ছে 5টি যে বড় বড় মানে ইউনিভার্সিটি নির্বাচন হয়েছে, আপনি দেখবেন বিএনপি সংগঠন অনেক বড় সংগঠন, তারা সংগঠনের ভোট দিয়ে কিন্তু উতরাতে পারে নাই। আর অপরদিকে যে সংগঠনটি দীর্ঘদিন রাজনীতি করতে পারে নাই, তার তুলনামূলক ছোট সংগঠন, কিন্তু তারা কিন্তু ওই জনগণের ভোট, পপুলার ভোটে কিন্তু তারা কিন্তু সবগুলোতে কিন্তু ভূমিদস্যু বিজয় পেয়েছে। এখন আপনাকে বুঝতে হবে, তারা যতই তাদের সংগঠনের নেতা কর্মীদেরকে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করুক, বা তারা ন্যায়ের পক্ষের ভোট দিলেও আমি বিশ্বাস করি ওই যে জুলাই সত্য, জুলাই হাঁকে জয়যুক্ত করবে, এবং তারা দেখবেন খড়গুড়ের মতো ভেসে যাবে। আজাদ মজুমদার, হাঁ ভোট জিতলে দৃশ্যমান কি পরিবর্তন হবে, আর না হলে কি হবে? প্রথমত হাঁ ভোট জিতলে তো কি পরিবর্তন হবে সেটা তো জুলাই সনদেই বর্ণনা করা আছে। আমাদের যে রাজনৈতিক যে সংস্কৃতি বা রাজনৈতিক যে পরিবর্তনগুলো, যেমন একটা উদাহরণ দিই আপনার, সংস্কারের পক্ষে বলা হয়েছে যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে, রাইট। আপনার দেশের বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত হবে। এরকম আরও অনেক একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, কিংবা আপনার সংবিধানে একটা দল ইচ্ছা করলেই হাত দিতে পারবে না। তো সংবিধানে 70 অনুচ্ছেদ, সংবিধানে যারা নির্বাচিত এমপি থাকবেন তাদের কিছু অধিকার যোগ হবে। তো এই জিনিসগুলো যদি বাস্তবায়িত হয়, তাহলে সবচেয়ে বড় যে লাভটা হবে সেটা হচ্ছে যে যারাই বিজয়ী হোক, তারা দেশের জনগণের উপর স্বৈরাচারী কায়দায় কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না, যেটা আমরা অতীতে দেখেছি। আজকেও আমরা এখানে যখন আমি এই অনুষ্ঠানে যখন আসছিলাম, একজনের সাথে কথা বলছিলাম, যখন 2011 সালে সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বাতিল করে দেওয়া হয়, এক ব্যক্তির ইচ্ছায় তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা সংবিধান থেকে বাতিল করে দেওয়া হলো। আদালতের পর্যবেক্ষণ যেখানে ছিল যে অন্তত আরও কয়েকটা নির্বাচনে এই বিধানটা রাখা যেতে পারে। এমনকি আমরা যতদূর জানি যে তৎকালীন শাসক দলের যে পার্লামেন্টারিয়ান, তারাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিধানটা রাখার পক্ষে ছিল। ঠিকঠাক করেছিল, এক কথা বাদ দিয়ে দিয়ে 4 মিনিটে একজন ব্যক্তির ইচ্ছায় এরকম একটা জনগুরুত্বপূর্ণ, রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ এবং এত সিগনিফিকেন্ট একটা জিনিস করেছিল, এবং এটা বাতিল হয়ে যাওয়ার ফলে কি হলো, পরবর্তীতে এটা কিন্তু পুনঃ ফিরে এসেছে আমাদের দেশের জন্য একটা বড় সমস্যা হয়ে। পরবর্তী যতগুলো রাজনৈতিক সংকট দেখা দিয়েছে, এই রাজনৈতিক সংকটগুলো তৈরি হয়েছে ওই একজন ব্যক্তির স্বৈরাচারী মনোভাবের কারণে। এখন আপনি যদি রাজনৈতিক সংস্কারের পরিবর্তন আনার মাধ্যমে এই কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির স্বৈরাচারী কায়দায় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা খর্ব করেন বা সংবিধান পরিবর্তনটা কঠিন করে দেন, তাহলে অন্তত কোনো রাজনৈতিক দলের বা কোনো নির্দিষ্ট ব্যক্তির চাওয়া পাওয়া তখন জনগণের উপর জগদ্দলের পাথরের মতো কেউ চাপিয়ে দিতে পারবে না। রাজনৈতিক সংস্কৃতিটা ঠিক থাকবে,
রাজনৈতিক নির্বাচনের যে প্রক্রিয়াটা, এইবার নির্বাচন যেরকম হচ্ছে, আমরা মনে করি যে আগামী দিনে তখন আরও ভালো নির্বাচন হবে। নিঃসন্দেহে। এবং আমাদের যে প্রতি যে কিছুদিন পরপরই আমাদের যে রাজপথে আন্দোলন করে আমাদের তরুণদেরকে প্রাণ দিতে হবে, এগুলোর এই ধরনের পরিস্থিতি হয়তো আমরা ভবিষ্যতে এড়াতে পারবো। না হলে কি হবে? না হলে তো বাংলাদেশ আবার আগের অবস্থায় ফিরে যাবে, রাজনৈতিক ব্যবস্থাটা অ্যাটলিস্ট। ওকে, আজাদ মজুমদার, ফ্যাসিস্ট বিরোধী সব রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে সংস্কার নিয়ে আলোচনা করলো, জুলাই সনদ হলো, এরপর বাস্তবায়নে প্রশ্ন উঠলো, এরপর এলো গণভোট কখন হবে তা নিয়ে রাজনীতির মধ্যে উত্তেজনা তৈরি হলো, শেষ পর্যন্ত সেটিরও কিন্তু সমাধান হলো। তাহলে এখন হানা নিয়ে কেন এই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হলো? কেন হায়ের পক্ষে সবাই নামছে না? না দেখেন, আপনি সরকারি দল থেকে বেরিয়ে এসে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের কিছু বলেন। না, প্রথম কথা হচ্ছে এটা যেহেতু গণভোট, জি। যেহেতু ভোট, এটার পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়ার অধিকার প্রত্যেকের আছে। নাহলে তো আপনি যদি ধরেই নিতেন যে এখানে কেউ বিপক্ষে অবস্থান নিতে পারবে না, এটাই স্বতঃসিদ্ধ, তাহলে আর আপনি কিন্তু না মানে কিন্তু আসলে যারা বলছিলেন জুলাইয়ের বিরোধিতা, আমি সেই পয়েন্টে পরিষ্কার। সেই পয়েন্টে আসছি। আপনি এটাতে মানুষকে তার মতামতটা দেওয়ার একটা সুযোগ দিয়েছেন, জি। কিন্তু মানুষের মতামতটা মানুষ কিভাবে দেবে, মানুষকে তো বোঝাতে হবে, মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছাতে হবে, এবং সেই বার্তাটা পৌঁছানোর দায়িত্বটা হচ্ছে সরকারের, যেমন তেমনি আমি মনে করি যে রাজনৈতিক কারণ এরা মূল স্টেক হোল্ডার। ঐক্যমত্য প্রক্রিয়ায় সম্পৃক্ত ছিল। যে 25টা বা 26টা রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে, তারাই কিন্তু তাদের কিছু কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও মোটা দাগে তো অনেকগুলো বিষয়ে তারা একমত একমতে পৌঁছেছে, হয়েছে, জি। এবং সেগুলো বাস্তবায়নের জন্য তাদেরকে আসলে জনগণকে এটা বলতে হবে। তো আমরা মনে করি যে যেহেতু বাংলাদেশে বেশিরভাগ রাজনৈতিক দল আসলে এই সংস্কারের পক্ষে এবং এই গণভোটে হার পক্ষে, অন্তর্বর্তীকালীন সরকারও আইনি মতামত নিয়ে পরিষ্কারভাবে জনগণকে বলছে যে কেন হাঁ জেতাটা জরুরি। তো আশা করি জনগণ হায়ের পক্ষেই তাদের রায়টা দেবে, এবং আমাদের যে চলমান যে সংস্কারের যে উদ্যোগগুলো আছে এগুলো পরবর্তীতে আরও গতিশীলভাবে এগিয়ে যাবে নির্বাচিত সরকারের মাধ্যমে। জয়নুল আবেদিন শিশির, আসলে আজকে যে জাতীয় নির্বাচন হচ্ছে এটা তো 24-এ বিপ্লবের কারণে, এবং যদি না হতো তাহলে কবে ইলেকশন হতো? 29-এ। তো নাও হইতে পারতো ইলেকশন, এবং সেই ইলেকশন যদি ওই জগদ্দল পাথের মধ্যে থেকে যেত তারা তো ঘোষণা দিতে হয়তো পারতো। অন্য একটা নামে ডাকতে হতো, যে আমরা কখনো ডাকি এক পেশে নির্বাচন, কখনো বলি মানে রাতের নির্বাচন, কখনো বলি ডামি নির্বাচন, সেটা হয়তো অন্য কোনো নামে পরিচিত হতো, সঠিক নির্বাচনটা হতো না। এবং এই জুলাইয়ের কারণে যারা নির্বাচনের মাঠে নামছে তারা যখন ন্যায়ের পক্ষে নামে, এবং এটা পরিষ্কার জুলাই বিপ্লবের বিরোধী, আসলে এই ন্যায়ের নামার পেছনে আসলে কারণটা কি? রাজনীতির কাজটা করছে এটা কি ভোটের হিসাব নাকি আরো অন্য কিছু? সাধারণ মানুষ অনেক দেখেন, বলতে চায় এটা ভোটের হিসাব আমি বোধ হয়। আপনার সাথে এখানে প্রতিধ্বনি করি। দেখেন, জি। যে দলটি আমাদেরকে সবচেয়ে বেশি আহত করছে, অবাক করছে, সেটা হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি, যে আমাদের আন্দোলনের সহযোদ্ধা, যে জুলাই আন্দোলনে তার বড় কৃতিত্ব রয়েছে, সে ন্যায়ের পক্ষে কেন, বা তার কণ্ঠস্বর পুরাতন এস্টাবলিশমেন্ট ইন্ডিয়া এবং আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে কেন, সেটাই তো আমাদেরকে আহত করছে। দেখেন, এই অকৃতজ্ঞ বিএনপির ব্যাপারে আমাদের অনেক কিছু বলার আছে। 2014 সালে আপনার মনে থাকার কথা, আপনার তো ওই সময় ভালোই রিপোর্টিং করেন, খালেদা জিয়া কিন্তু তখন বিএনপি দলগতভাবে কিন্তু অনির্দিষ্টকালে অবরোধ দিয়েছে। জি। ওই অবরোধ কিন্তু তার সাংগঠনিক স্ট্রাকচারের কথা বলেন আর যেভাবে বলেন ব্যর্থ হয়েছে। ওই অবরোধ কিন্তু এখনও কিন্তু অফিসিয়ালি উইথড্র করা হয়নি। 2018 সালে বিএনপি মহাসচিব সকাল 10টা বাজে বলেছে নির্বাচন সুস্থ হয়ে যাচ্ছে, 12টা হ্যাঁ, অথচ জানে না রাত্রে 70% ভোট হয়ে গেছে। বাংলাদেশের মানুষের সাথে সেটা আমার মানুষ টের পাচ্ছে, অথচ বিএনপি টের পায় নাই, তার একটা দলের সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ নেতা টের পায় নাই। এবার আসেন 24 সালে যে আমি এবং ডামি ইলেকশনের আগে যে তারেক রহমান সাহেব লন্ডন থেকে যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন, যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, বিদ্যুৎ বিল দিবেন না, খাজনা দিবেন না, পানি বিল দিবেন না, অফিস আদালত যাবেন যাবেন না, বেতন নিবেন, ওই আন্দোলনে কিন্তু এখনো চলে। ওই আন্দোলন কিন্তু এখন প্রত্যাহার করা হয় নাই। আমি এগুলো বললে খুব কষ্ট পাই, এই আন্দোলন প্রত্যাহার করতে হবে কেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর এখনো নাকি স্বাধীনতার ডাক এখনো রয়ে গেছে, এটা নাকি প্রত্যাহার করে নাই। ওইগুলো বলে এখন আমাদের কাছে, মানে লজ্জা তাদের জন্য। তাদের আন্দোলন কর্মসূচি এখনো চলে, কিন্তু তাদেরকে ধরেন আপনার এই জুলাই সন্তানেরা, বিএনপি তো পার্ট, আমি তো বিএনপি আধারিং করছি না,
সবাই মিলে তাদেরকে আমরা মুক্ত করলাম, তাদের এই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিলাম, ভোটার অধিকার ফিরিয়ে দিলাম, তারা এখন ন্যায়ের পক্ষে অবস্থান নিচ্ছে। জি। আপনি যেটা বললেন এর কারণটা কি? কারণটা হচ্ছে তাকে ভারতের যে প্রীতি এবং যে লোভ, আওয়ামী লীগের যে রোগ, আওয়ামী লীগের রোগে ধরেছে, ভারতের মানে প্রীতি এই লোভে সে পড়েছে। আপনি দেখেন সেই যাক, আমরা এক পেশে না, আলোচনা না, করতে আপনি দেখেন- বিএনপি কোনো লোক থাকলে ভালো হতো। হ্যাঁ, না, আমি তো সেটা ভালো আজাদ ভাই হতো তো আর কি, জি। মানে বিএনপির লোক বলে আমি মনে করছি না। তারপর না, উনি তো সরকারি লোক। তারপরে এখন। দেখেন জি ইন্ডিয়া কষ্ট পায় এমন কোনো কথাই সে বলছে না। জি। আজাদ মজুমদার, আমরা দেখছি যে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা বাড়ছে। আজকেও নির্বাচন প্রচারের সময় 11 দল মনোনীত ঢাকা 8 আসনের এমপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে। এটা বেলা 11টার দিকে রাজধানী হাবিবুল্লাহ বাহার কলেজ আর রয়েছে এর কাছাকাছি এই ঘটনাগুলি ঘটে। আমরা দেখছি সুযোগ পেলে প্রতিপক্ষের উপর হামলা করা হচ্ছে, মারধর করা হচ্ছে। অনেক জায়গায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীর সমর্থকরা মাঠেই নামতে পারছে না, এমন একটা অবস্থা দাঁড়িয়েছে। অনেকে আশঙ্কা করছেন যে সামনের দিনগুলিতে এটি আরো প্রকট আকার ধারণ করতে পারে। এর কারণ হলো হামলাকারীদের কিন্তু কিছুই হচ্ছে না, তারা হামলা করছে, দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আবার ক্যাম্পিং করে বেড়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কি বলবেন আজাদ মজুমদার? না, নির্বাচনে যে সংঘাত সহিংসতার যে কয়েকটা খবর আপনারা দেখছেন, আমরা মনে করি যে এগুলা খুবই দুঃখজনক। প্রথমত এগুলো হওয়া উচিত না, কিন্তু এত বড় একটা আয়োজনে এগুলা একেবারে কমপ্লিটলি না, ঘটনা ঘটুক, কিন্তু এর বিচারটা হলে ভালো হতো। আমি কথা। বলছি যে কমপ্লিটলি আনএক্সপেক্টেড জি। এরকমও না। যেরকম আশঙ্কা করা হচ্ছিল বা যেরকমভাবে বলা হচ্ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে দুর্বল, তারা কিছুই করতে পারবে না, সারা দেশে একটা বিশাল কেওয়াজ লেগে যাবে, আসার কথা হচ্ছে যে আমরা সেরকম বড় কিছু দেখিনি। এবং আমরা যেরকম এই যে আপনি যে সংঘাত সহিংসতার কথা বললেন, আমরা অনেক জায়গায় কিন্তু সৌহার্দ্যপূর্ণ আচরণও দেখেছি। হ্যাঁ, উল্টো আজকে সকালেও আমি একটা ভিডিও দেখছিলাম, ফেনী 3 আসনে আব্দুল্লাহ আল মিন্টু সাহেব যখন রাজনৈতিক ক্যাম্পেইনে যান, ওনার প্রতিমধ্যে ওনার প্রতিপক্ষের সাথে ওনার দেখা হলো, এবং ওনার প্রতিপক্ষ একটা এলাকায় যাবেন শুনে তিনি সেই এলাকায় না গিয়ে অন্য এলাকায় গিয়েছেন। এটা কিন্তু এই যে সৌহার্দ্যপূর্ণ আচরণ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি, সেটাও কিন্তু অনেক এলাকায় আছে, যেটা একসময় ছিল না। আমরা এর আগে যে ত্রুটিপূর্ণ নির্বাচন বলেন বা আপনার যে নির্বাচনগুলোর কথা বিগত সময়ে বিশেষ করে নিকট অতীতে হয়েছে, সেখানে আমরা বিশেষ করে 2018 সালের নির্বাচনটা যদি আপনি দেখেন, 2018 তো রাতের নির্বাচন হয়েছে, সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করি, অনেক সমালোচনা করি, কিন্তু 2018 নির্বাচনটা তো আপনার পার্টিসিপেটরি ইলেকশন ছিল। জি জি। সেখানে আপনার বিএনপি ছিল, ধানের শীষ ছিল, নৌকা ছিল, নাঙ্গল ছিল, রেজিস্ট্রেশন সংক্রান্ত কারণে তারা ধানের শীষ ইলেকশন করছে। কিন্তু সেই নির্বাচনে কি আপনি দেখেছেন কোথাও বিএনপিকে ক্যাম্পেইন করতে দেওয়া হয়েছে? নামতেই দেয়নি। ক্যাম্পেইন করতে দেওয়া হয় নাই, পোস্টার লাগাতে দেওয়া হয় নাই, আপনার ভোটারদের কাছে যেতে দেওয়া হয় নাই, গ্রেপ্তার, তারপরে নির্যাতন, এগুলো তো ছিলই। সেই নির্বাচনটাতে আমরা শুধু রাতের বেলা ভোট কাস্ট হয়েছে এটাকে নিয়ে অনেক আলোচনা করি, কিন্তু সেবার আপনার প্রার্থীদেরকে যে বিশেষ করে যারা বিরোধী দলের ছিল, বিএনপির এবং বিএনপি সমর্থিত বিএনপির জোটের অংশীদার যারা ছিলেন, তাদেরকে কোনো ধরনের প্রচারণাই করতে দেওয়া হয় নাই। এইবার অন্তত এই নির্বাচনে যারা রাজনৈতিক পরস্পরের প্রতিপক্ষ বলে আমরা মনে করছি, তারা কিন্তু একই রাস্তাতেই ক্যাম্পেইন করছেন, তারা একই দিনে হয়তো পাশাপাশি এলাকায় আপনার ভোট চাইতে যাচ্ছেন, তো এরকম কিন্তু তারা যাচ্ছেন। তো এইরকম যখন পরিস্থিতি হয়, তখন সংঘাত সংঘর্ষ কিছু কিছু এগুলো তো আশঙ্কা থাকেই। কয়েকটা ঘটনা ঘটেছে, আমি মনে করি যে সেগুলো হওয়া উচিত ছিল না, এবং সেটার জন্য যদি কেউ কোনো দায়ী থাকে এবং কেউ যদি আইনটা নিজের হাতে তুলে নেয়, নির্বাচনের বিধি ভঙ্গ করে অথবা দেশের প্রচলিত আইন ভঙ্গ করে, তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ আছে, আমরা আশা করি তারা অবশ্যই সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জনাব শিশির, আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশে লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই আছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের ইসির যে সিনিয়র সচিব আক্তার আহমেদ। সোমবার সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই দাবি করেন। ইসি বলছে লেভেল প্লেইং ফিল্ড আছে, আপনারা কি এই ইসির মূল্যায়নের সঙ্গে একমত? দেখেন, আমরা এই ইসির ব্যাপারে আমরা অনেক কথা বলেছি, এবং যে ইসি রয়েছেন তার ভূমিকা হচ্ছে বিএনপির দপ্তর সম্পাদকের মতো। জনাব তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের যে লন্ডন বৈঠকের পরে পুরাতন যে
এখানে প্রশাসন এস্টাবলিশমেন্ট সরাসরি বিএনপির পক্ষে কাজ করছে। ডক্টর ইউনূসের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তিনি বিএনপির মহাসচিবের দায়িত্বটাই মনে হয় পালন করছেন, কারণ প্রথম প্রশাসন ওনাকে এমনভাবে আষ্টেপৃষ্টে এখন বেঁধে ফেলেছে, ওনার কিছু করার নাই এরকম অনেকটা। যদি উনি আবার ইদানিং- জনগণকে জানাইতে পারতেন, আবার জানাচ্ছেন ইদানিং না। ডক্টর ইউনূসকে কিন্তু বিএনপির সমালোচনা করছে। আমি আপনাকে দেখাই, গত দেখেন সপ্তাহখানেক দিয়ে শুরু হয়েছে, আবার এর দেখেন- আগে ঠিক ছিল। দেখেন ভাই যেটা বললেন যে তত একটা এখানে সহিংসতা হয় নাই, দেখেন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে একজন সে প্রার্থী। ইসি তার সক্ষমতা, নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা কোনোটাই প্রমাণ করতে পারে না। সে তার একজন প্রার্থীকে হত্যা করা হয়েছে, হত্যাকারীকে সে মানে ধরতে পারে নাই, আইনের আওতায় আনতে পারে নাই। তারপরে গতকাল হামলা করা হয়েছে ঢাকা 18-র যে প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপরে। সে একজন জুলাই যোদ্ধা। ঠিক হাদিকে টার্গেট করা হয়েছে জুলাই সন্তান আরিফুল ইসলাম আদি জুলাই যোদ্ধা। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা করা হয়েছে। আপনি যদি আরও আগে খেয়াল করেন, এর আগের দিন মানে 5টি জায়গায় আমাদের যে জোট সঙ্গী জামাত ইসলামের নারী কর্মীদের উপর হামলা হয়েছে। কোথায় হামলা হয়েছে আমি একটু ডাটা দিই। কুমিল্লার মনোহরগঞ্জে হামলা হয়েছে, শরীয়তপুরে হামলা হয়েছে, যশোরে হামলা হয়েছে, চুয়াডাঙ্গা হয়েছে, লালমনিরহাটে হামলা হয়েছে, প্রকাশ্য দিবালোকে হামলা হয়েছে। এগুলো ভিডিও ফুটেজ আছে এবং বিভিন্ন গণমাধ্যমে নিউজও করেছে। এখন ইসি, সরকার বা পুরাতন এস্টাবলিশমেন্ট বা আমাদের এই যে সেট আপ, যারা এখন বলছে লেভেল প্লেইং ফিল্ড তারা নিশ্চিত করছে, তারা কি মানে আপনার কাউকে গ্রেপ্তার করতে পারছে? নারী কর্মীদের উপর যে হামলা হচ্ছে, আমরা শুনি নারী নিপীড়ন বিরোধী আইন খুব শক্তিশালী, 24 ঘন্টার মধ্যে অ্যাকশনে যায়। কি হলো? কিছু করতে পারছে? কিছুই করতে পারে নাই, করে নাই। ইচ্ছা তাদের নাই। আমি যে বারবার বলছি 2008 সালের মতো এই যে পুরাতন এস্টাবলিশমেন্ট বিএনপি আওয়ামী লীগ ইন্ডিয়া মিলে এখানে 2008 সালের মতো একটি 111-এর মতো করে নির্বাচন না দিয়ে জাস্ট আইওয়াস একটি ক্ষমতা হস্তান্তরের জন্য একটি আয়োজন করতে যাচ্ছে, এটা একদম স্পষ্ট হচ্ছে তাদের এই আচরণে। আপনি দেখছেন এতগুলো হামলা হচ্ছে, প্রশাসন থেকে কোথাও কি সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে? যে ধরে হামলা হোক গ্রেপ্তার তো করা উচিত ছিল তার, করছে না তো। কেন করছে না? তারা চাচ্ছে এভাবে হামলা করে ভীতি সৃষ্টি করা হোক। না, আমার কাছে মনে হয় যে উনি এতে এই অভিযোগটা ঢালাওভাবে করছেন। সব জায়গাতে হয়তো সমানভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু কিছু কিছু জায়গায় তো অবশ্যই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় আছে বলেই কিন্তু সারা দেশে এরকম একটা নির্বাচনী প্রচার কার্যক্রম একযোগে চলছে বলেই আমরা মাত্র 5টা ঘটনার কথা বলতে পারছি, যেখানে আমাদের কনস্টিটিউয়েন্সি সংখ্যা হচ্ছে 300টা এবং প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে ইলেকশন হচ্ছে এবং খুব কম্পিটিটিভ ইলেকশন হচ্ছে। অনেকদিন আশঙ্কা পরে তৈরি হলো কি এরকম নির্বাচনে স্টেপ নিয়েছেন না, যে কোনো হামলার একটা দেখেন। আমি একটু বলি, সেটা হলো যে এই ধরনের ঘটনা নির্বাচনে ঘটবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক না। কিন্তু বিচার যদি না হয় বা যারা এটার সাথে জড়িত তারা যদি সাজা না পায়, তখন হয় কি এটা আরো বিস্তার ঘটে। আমাদের সাধারণ মানুষের আশঙ্কাটা সেই জায়গায়। না, বিচার তো আর পরদিনই হয় না। আপনার তাকে তো arrest করতে হবে অন্তত। এখানে তো না, আমি আজাদ ভাই আমি জাস্ট একটা পয়েন্ট বলি। আমাদের যে সময় কম মানে একদম। যে নারী রাজনৈতিক কর্মীদের উপর হামলা হলো 5টি জায়গায়, তার কোনো জায়গা থেকে কোনো সন্ত্রাসীকে অ্যারেস্ট করছেন 1, অথবা ঢাকা 18, ঢাকা 8 অথবা ওসমান হাদি, কারো মানে যারা হামলাকারীদের উপর মানে যারা হামলা করলো তাদেরকে অ্যারেস্ট করছেন একটা ঘটনা দেখান। না, অনেকগুলো ঘটনাতে অ্যারেস্ট আছে। আমি এই মুহূর্তে যদি এটা নিয়ে জি, জি। বিস্তারিত বলতে যাই, অলরেডি সময় কম সময় আমাদের। স্বল্পতা আছে, জি, জি। কিন্তু আমি মনে করি অ্যারেস্ট আছে এবং এই ঘটনাগুলো, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় আছে। জি, জয়নুল আবেদিন শিশির এবং আজাদ মজুমদার, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।